নমস্কার সকল শ্রোতা বন্ধুদের। আমি অয়ন। কিশোরয় ছোটবেলার সাথীর আজকের নিবেদন শ্রদ্ধেয় শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ব্যোমকেশ কাহিনী মাকড়সার রস। ব্যোমকেশ বক্সী চরিত্রের স্রষ্টা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম ৩০শে মার্চ ১৮৯৯ সালে উত্তরপ্রদেশের জৌনপুর শহরে। পিতা তারাভূষণ বন্দ্যোপাধ্যায়, মাতা বিজলী প্রভা দেবী। আদি নিবাস উত্তর কলকাতার বরানগর কুঠিঘাট অঞ্চলে। পড়াশোনা মুঙ্গেরে এবং কলকাতার বিদ্যাসাগর কলেজে। বিএ পাশ করে ল কলেজে ভর্তি হন। শেষ পর্যন্ত পাটনা থেকে আইন পাশ করেন। ছাত্রাবস্থাতেই বিবাহ করেন এবং তার স্ত্রীর নাম পারুল দেবী। তার জ্যোতিষ চর্চায় প্রবল আগ্রহ ছিল এবং চলচ্চিত্রে চিত্রনাট্য লেখার কাজে তিনি ১৯২৯ সাল থেকে বোম্বাইতেই ছিলেন। প্রথমে বোম্বাই টকিজ, পরে অন্যত্র এবং তারপরে ফ্রিল্যান্সিং লেখার কাজ করতেন। সিনেমার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে ১৯৫২ সাল থেকে পুনাতেই স্থায়ীভাবে বসবাস করেন। চন্দ্রহাস ছদ্মনামে তিনি লিখতেন। রবীন্দ্র পুরস্কার, কলকাতা বিশ্ববিদ্যালয়ের শরৎস্মৃতি পুরস্কার, মতিলাল পুরস্কার এবং অন্যান্য আরও পুরস্কারে তিনি ভূষিত হয়েছিলেন। ১৯৭০ সালের ২২শে সেপ্টেম্বর তার জীবনাবসান ঘটে। শুরু হচ্ছে ব্যোমকেশ কাহিনী মাকড়সার রস। ব্যোমকেশকে জোর করেই বাড়ি থেকে বের করেছিলাম। গত ১ মাস ধরে সে একটা জটিল জালিয়াতির তদন্তে মনোনিবেশ করেছিল। এক গাদা দলিলপত্র নিয়ে রাত দিন তার ভিতর থেকে অপরাধীর অনুসন্ধানে ব্যাপৃত ছিল এবং রহস্য যতই ঘনীভূত হচ্ছিল ততই তার কথাবার্তা কমে আসছিল। লাইব্রেরি ঘরে বসে নিরন্তর এই শুষ্ক কাগজপত্রগুলো ঘেটে ঘেটে তার শরীরও খারাপ হয়ে পড়ছে দেখছিলাম। কিন্তু সে কথার উল্লেখ করলে সে বলতো, না, বেশ তো আছি। সেদিন বিকালে বললাম, আর তোমার কথা শোনা হবে না, চলো একটু বেরিয়ে আসা যাক। দিনের মধ্যে অন্তত ২ ঘন্টা তো বিশ্রাম দরকার। কিন্তু কোনো কিন্তু নয়, চলো লেকের দিকে। ২ ঘন্টায় তোমার জালিয়াত পালিয়ে যাবে না। চলো। কাগজপত্র সরিয়ে রেখে সে বেরোলো বটে, কিন্তু তার মনটা সেই অজ্ঞাত জালিয়াতের পিছু ছাড়েনি, সেটা বুঝতে কষ্ট হলো না। লেকের ধারে বেড়াতে বেড়াতে হঠাৎ একজন বহু পুরনো কলেজের বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। অনেক দিন তাকে দেখিনি। আইএ ক্লাসে দুজনে একসঙ্গে পড়েছিলাম। তারপর সে মেডিকেল কলেজে প্রবেশ করে। সেই থেকে ছাড়াছাড়ি। আমি তাকে দেখে বললাম, আরে মোহন যে, তুমি কোত্থেকে? সে আমাকে দেখে আনন্দে বলল, অজিত, তাই তো হে, কতদিন পরে দেখা। তারপর খবর কি? কিছুক্ষণ পরস্পরের পিঠ চাপড়াচাপড়ির পর ব্যোমকেশের সঙ্গে তার পরিচয় করে দিলাম। মোহন বলল, আপনি? বড় খুশি হলুম। মাঝে মাঝে সন্দেহ হতো বটে আপনার কীর্তিপ্রচারক অজিত বন্দ্যোপাধ্যায় হয়তো আমাদেরই বাল্যবন্ধু অজিত, কিন্তু বিশ্বাস হতো না। জিজ্ঞাসা করলাম, তুমি আজকাল কি করছো? মোহন বলল, কলকাতাতেই প্র্যাকটিস করছি। তারপর বেড়াতে বেড়াতে কথায় কথায় ঘণ্টাখানেক কেটে গেল। লক্ষ্য করলাম সাধারণ কথাবার্তার মধ্যে মোহন ২-১বার কি একটা বলবার জন্য মুখ খুলে আবার থেমে গেল। ব্যোমকেশও তা লক্ষ্য করেছিল। তো এক সময় অল্প হেসে ব্যোমকেশ বলল, আরে কি বলবেন বলুন না। একটা কথা বলি বলি করেও বলতে সংকোচ হচ্ছে। ব্যাপারটা এত তুচ্ছ যে সে নিয়ে আপনাকে বিব্রত করা অন্যায়, অথচ আমি বললাম, তা হোক, বলো। আর কিছু না হোক, ব্যোমকেশকে কিছুক্ষণের জন্য জালিয়াতের হাত থেকে নিষ্কৃতি দেওয়া তো হবে। জালিয়াত? আমি বুঝিয়ে দিলাম মোহনকে। মোহন তখন বলল, ও, কিন্তু আমার কথা শুনে হয়তো ব্যোমকেশবাবু হাসবেন। হাসির কথা হলে নিশ্চয়ই হাসবো, কিন্তু আপনার ভাব দেখে তো তা মনে হচ্ছে না। বরঞ্চ বোধ হচ্ছে কোনো একটা সমস্যা কিছুদিন ধরে আপনাকে ভাবিত করে রেখেছে। আপনি তারই উত্তর খুঁজছেন। আপনি ঠিকই ধরেছেন। জিনিসটা হয়তো খুবই সহজ, কিন্তু
আমার পক্ষে একটা দুর্ভেদ্য প্রহেলিকা হয়ে দাঁড়িয়েছে। আমি নেহাত বোকা নই, সাধারণ সহজ বুদ্ধি আছে বলেই মনে করি, অথচ একজন রোগী পঙ্গু চলৎশক্তি রহিত লোক আমাকে প্রত্যহ এমনভাবে ঠকাচ্ছে যে শুনলে আশ্চর্য হয়ে যাবেন। শুধু আমাকে নয়, তার সমস্ত পরিবারের তীক্ষ্ণ সতর্কতা সে প্রতি মুহূর্তে ব্যর্থ করে দিচ্ছে। কথা বলতে বলতে আমরা একটা বেঞ্চেতে এসে বসেছিলাম। মোহন বলল, যতদূর সম্ভব সংক্ষেপে ব্যাপারটা বলছি, শুনুন। কোনো এক বড় মানুষের বাড়িতে আমি একজন গৃহ চিকিৎসক। তারা বনেদি বড় মানুষ, কলকাতার বনগেটে বাস। অন্যান্য বিষয় সম্পত্তি ছাড়াও কলকাতা একটা বড় বাজার আছে, তার থেকে মাসিক 15,000 টাকা আয়। সুতরাং আর্থিক অবস্থা কেমন সেটা বুঝতেই পারছেন। এই বাড়ির গৃহকর্তা হলেন নন্দলাল বাবু। ইনি বলতে গেলে ও বাড়িতে আমার একমাত্র রুগী। বয়সকালে ইনি এত বদখেয়ালি করেছিলেন যে মাত্র 50 বছর বয়স হতে না হতেই এনার শরীর একেবারে ভেঙে পড়েছে। বাতে পঙ্গু, আরও কত রকম ব্যাধি যে তার শরীরকে আশ্রয় করেছে তা খুনে শেষ করা যায় না। তাছাড়া পক্ষাঘাতের লক্ষণও ক্রমে দেখা দিচ্ছে। আমাদের ডাক্তারি শাস্ত্রে একটা কথা আছে, মানুষের মৃত্যুতে বিস্মিত হওয়ার কিছু নেই, মানুষ যে বেঁচে আছে এইটাই সবচেয়ে আশ্চর্য বিষয়। আমার এই রুগীটিকে দেখলে সে কথাই সর্বাগ্রে মনে পড়ে। এই নন্দলালবাবুর চরিত্রই আপনাকে কিভাবে বোঝাবো ভেবে পাচ্ছি না। কটুভাষী, সন্দিগ্ধ, কুটিল, হিংসাপরায়ণ, এক কথায় এমন ইতর নীচ স্বভাব আমি আর কখনো দেখিনি। বাড়িতে স্ত্রী, পুত্র, পরিবার সব আছে, কিন্তু কারোর সঙ্গে সদ্ভাব নেই। তার ইচ্ছা যৌবনে যে উচ্ছৃঙ্খলতা করে বেরিয়েছেন এখনও তাই করে বেড়ান। কিন্তু প্রকৃতি বাদ ছেড়েছে, শরীরে সে সামর্থ্য নেই। এই জন্য পৃথিবী শুদ্ধ লোকের ওপর তার রাগ, তার ঈর্ষা, যেন তার এই অবস্থার জন্য তারাই দায়ী। সর্বদা ছল খুঁজে বেড়াচ্ছেন কি করে কাকে জব্দ করবেন। শরীরের শক্তি নেই, বুকেও গোলমাল আছে, তাই ঘর ছেড়ে বেরুতে পারেন না। নিজের ঘরে বসে কেবল বিশ্ব ব্রহ্মাণ্ডের ওপর কদর্য গালাগাল বর্ষণ করছেন, আর দিস্তে দিস্তে কাগজে অনবরত কি যেন লিখে চলেছে। তার এক খেয়াল যে তিনি একজন অদ্বিতীয় সাহিত্যিক, তাই কখনো লাল কালিতে, কখনো বা কালো কালিতে এসপার ওসপার লিখে যাচ্ছেন। সম্পাদকের ওপর ভয়ঙ্কর রাগ, তার বিশ্বাস সম্পাদকেরা কেবল শত্রুতা করেই তার লেখা ছাপে না। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, কি লেখেন? গল্প কিংবা ওই আত্মচরিত হতে পারে। একবার আমি সে লেখার ওপর চোখ বুলিয়েছিল, তারপর থেকে সেদিকে তাকাতে পারিনি। সে লেখা পড়বার পর গঙ্গা স্নান করলেও মন পবিত্র হয় না। আজকালকার যারা তরুণ লেখক, সে গল্প পড়লে তাদেরও বোধ করি দাঁত কপাটি লেগে যাবে। ব্যোমকেশ একটু হেসে বলল, চরিত্রটি যেন একেবারে চোখের সামনে দেখতে পাচ্ছি, কিন্তু সমস্যাটি কি? মোহন আমাদের দুজনকে দুটি সিগারেট দিয়ে একটি নিজে ধরিয়ে বলল, আপনারা ভাবছেন এমন গুণবান লোকের আর কোনো গুণ থাকা সম্ভব নয়, কেমন? কিন্তু তা নয়, এর আরেকটি মস্ত গুণ আছে। এই শরীরের ওপর উনি এক অদ্ভুত নেশা করেন। ব্যোমকেশবাবু, আপনি তো এই কাজেরই কাজী। সমাজের নিকৃষ্ট লোক নিয়েই আপনার কারবার। মদ, গাঁজা, চল্লু, কোকেন ইত্যাদি অনেক রকম নেশাই আপনি মানুষকে করতে দেখেছেন, কিন্তু মাকড়সার রস খেয়ে কাউকে নেশা করতে দেখেছেন কি? আমি আতকে উঠে বললাম, মাকড়সার রস? সে আবার কি? মোহন বলল, এক জাতীয় মাকড়সা আছে যার শরীর থেকে এই বিভৎস বিষাক্ত রস পিষে বার করে নেওয়া হয়। ব্যোমকেশ কিছুটা আত্মগতভাবে বলল, ট্যারেন্টুলা ডান্স স্পেনে আগে ছিল। এই মাকড়সার কামড় খেয়ে লোকে হরদম নাচত। দারুণ বিষ। বইয়ে পড়েছি বটে, কিন্তু এদেশে কাউকে ব্যবহার করতে কখনো দেখিনি। ঠিক বলেছেন, ট্যারেন্টুলা।
সাউথ আমেরিকার স্প্যানিশ শঙ্কর জাতির মধ্যে এই নেশার খুব বেশি চলন আছে। এই ট্যারেন্টুলার রস একটা তীব্র বিষ, কিন্তু খুব কম মাত্রায় ব্যবহার করলে শরীরের স্নায়ুমণ্ডলে একটা প্রবল উত্তেজনা সৃষ্টি করে। বুঝতেই পারছেন, স্বভাবের দোষে স্নায়বিক উত্তেজনা না হলে যারা থাকতে পারে না তাদের পক্ষে এই মাকড়সার রস কীরকম লোভনীয় বস্তু। কিন্তু নিয়মিত ব্যবহার করলে এর ফল সাংঘাতিক হয়ে দাঁড়ায়। অস্বাভাবিক পক্ষাঘাতে মৃত্যু অনিবার্য। আমাদের নন্দলাল বাবু বোধহয় যৌবনকালে এই চমৎকার নেশাটি ধরেছিলেন। তারপর শরীর যখন অকর্মণ্য হয়ে পড়ল তখনও নেশা ছাড়তে পারলেন না। আমি যখন গৃহচিকিৎসক হয়ে ওদের বাড়িতে ঢুকলুম তখনও উনি প্রকাশ্যে এই নেশা চালাচ্ছেন। সে আজ বছরখানেকের কথা। আমি প্রথমেই ওটা বন্ধ করে দিলুম। বললুম, যদি বাঁচতে চান তাহলে ওটা ছাড়তে হবে। এই নিয়ে খুব খানিকটা ধস্তাধস্তি হলো। তিনিও খাবেনি আর আমিও খেতে দেব না। শেষে আমি বললুম, আপনার বাড়িতে ও জিনিস ঢুকতে দেব না, দেখি আপনি কি করে খান। তিনিও কুটিল হেসে বললেন, তাই নাকি? আচ্ছা, আমিও খাবো, দেখি তুমি কি করে আটকাও। ব্যাস, যুদ্ধ ঘোষণা হয়ে গেল। পরিবারের আর সকলে আমার পক্ষে ছিলেন, সুতরাং সহজেই বাড়ির চারিদিকে কড়া পাহারা বসিয়ে দেওয়া গেল। তার স্ত্রীর ছেলেরা পালা করে তাকে পাহারা দিতে লাগলেন, যাতে কোনো ক্রমে সে বিষ তার কাছে পৌঁছতে না পারে। তিনি নিজে একরকম চলৎশক্তিহীন। বাড়ি থেকে বেরিয়ে সে জিনিস সংগ্রহ করবেন সেই ক্ষমতা তার নেই। এইভাবে তাকে আগলাবার ব্যবস্থা করে দিয়ে বেশ কিছু আত্মপ্রসাদ অনুভব করল। কিন্তু জানেন, কিছুতেই কিছু হলো না। এত কড়াকড়ি সত্ত্বেও বাড়ি শুদ্ধ লোকের নজর এড়িয়ে তিনি নেশা করতে লাগলেন। কোথা থেকে সে জিনিস আমদানি করছেন সেও কেউ ধরতে পারলুম না। প্রথমটা আমার খুব সন্দেহ হলো, হয়তো বাড়ির কেউই লুকিয়ে তাকে সাহায্য করে। তাই একদিন আমি নিজের সমস্ত দিন পাহারায় রইল। কিন্তু আশ্চর্য মশাই, আমার চোখের সামনে তিনি তিনবার বিষ খেলেন। তার নাড়ি দেখে বুঝলুম, অথচ কখন খেলেন ধরতে পেলুম না। তারপর তোর ঘোর আতিপাতি করেছি, তার সঙ্গে বাইরের লোকের দেখা করা একেবারে বন্ধ করে দিয়েছি, কিন্তু তবু তার মৌতাত বন্ধ করতে পারিনি। এখনও সমভাবে সেই ব্যাপার চলছে। এখন আমার সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই যে লোকটা ওই মাকড়সার রস পায় কোথা থেকে, এবং পেলেও সকলের চোখে ধুলো দিয়ে খায় কি করে। মোহন চুপ করল। ব্যোমকেশ শুনতে শুনতে অন্যমনস্ক হয়ে পড়েছিল কিনা বলতে পারি না, কিন্তু মোহন শেষ করতেই সে উঠে দাঁড়িয়ে বলল, অজিত, বাড়ি চলো। একটা কথা হঠাৎ মাথায় এসেছে, যদি তা ঠিক হয় তাহলে। বুঝলাম সেই পুরনো জালিয়াত আবার তাকে চেপে ধরেছে। মোহন এতক্ষণ যে বকে গেল তার শেষের দিকের কথাগুলো হয়তো তার কানে যায়নি। আমি একটু অপ্রতিভ হয়ে বললাম, মোহনের গল্পটা বোধহয় তুমি ভালো করে শোনোনি না? আরে বিলক্ষণ, শুনেছি বই কি। সমস্যাটা খুবই মজার, কৌতূহলও হচ্ছে, কিন্তু এখন কি আমার সময় হবে? আমি একটা বিশেষ শক্ত কাজে। মোহন মনে মনে একটু ক্ষুণ্ণ হলো, কিন্তু সে ভাব গোপন করে বলল, তবে কাজ নেই, থাক। আপনাকে এসব তুচ্ছ ব্যাপারে মাথা ঘামাতে অনুরোধ করা অবশ্য অনুচিত, কিন্তু কি জানেন, এর একটা নিষ্পত্তি হলে হয়তো লোকটার প্রাণ বাঁচাতে পারা যেত। একটা লোক যত বড়ই পাপিষ্ট হোক, বিন্দু বিন্দু বিষ খেয়ে আত্মহত্যা করছে চোখের সামনে, আর দেখছি, অথচ নিবারণ করতে পারছি না। এর চেয়ে বড় দুঃখের বিষয় আর কি হতে পারে বলুন তো? ব্যোমকেশ একটু লজ্জিত হয়ে বলল, আমি করব না বলিনি তো। এ ধাঁধার উত্তর পেতে হলে ঘন্টা দুয়েক ভাবতে হবে, আর একবার লোকটিকে দেখলেও ভালো হয়, কিন্তু আজ বোধহয় তা পেরে উঠব না। নন্দদুলাল বাবুর মতন অসামান্য লোককে কিছুতেই মরতে দেওয়া যেতে পারে না। সে আমি দেবও না, আপনি নিশ্চিন্ত থাকুন। কিন্তু এখনই আমার বাসায় ফিরতে হচ্ছে। মনে হচ্ছে জালিয়াত লোকটাকে ধরে ফেলেছি, কিন্তু একবার কাগজগুলো ভালো করে দেখে নেওয়া দরকার। সুতরাং আজকের রাতটা নন্দদুলাল বাবু নিশ্চিন্ত মনে বিষ পান করে নিক,
কাল আমি তাকে জব্দ করে দেব। বেশ, কালই হবে। কখন আপনার সুবিধা হবে বলুন, আমি কার পাঠিয়ে দেবো। আচ্ছা, এক কাজ করা যাক, তাতে আপনার উৎকণ্ঠাও দূর হবে। অজিত বরঞ্চ আজ আপনার সাথে গিয়ে একবার দেখে শুনে আসুক। সে আমাকে রাত্রেবেলা সমস্ত কিছু বলবে, আমি সেখান থেকে শুনে নেব। হয়তো আজ রাতেই কিংবা কাল সকালে আমি আপনার ধাঁধার উত্তর ঠিক দিয়ে দেব। ব্যোমকেশের বদলে আমি যাব? এতে মোহনের মুখে যে নিরাশার ভাব ফুটে উঠল তা কারো চক্ষু এড়াইবার নয়। ব্যোমকেশ তা দেখে হেসে বলল, আপনার বাল্য বন্ধু বলেই হয়তো অজিতের ওপর আপনার তেমন নেই, কিন্তু হতাশ হবেন না। সৎসঙ্গে পড়ে ওর বুদ্ধি এখন এমন তীক্ষ্ণ হয়ে উঠেছে যে দু একটা দৃষ্টান্ত শুনলে আপনি অবাক হয়ে যাবেন। হয়তো ও নিজেই এই ব্যাপারে আপনার সমস্ত রহস্য উদ্ঘাটিত করে দেবে। আমাকে দরকারও পড়বে না হয়তো। এত বড় সুপারিশেও মোহন বিন্দুমাত্র উৎসাহিত হলো না। রুই কাতলা ধরবার আশায় ছিপ ফেলে যারা সন্ধ্যাকালে পুঁটি মাছ ধরে গৃহে ফিরে আসে তাদের মতো মুখের ভাব করে সে বলল, অজিতই চলুক তাহলে, কিন্তু ও যদি না পারে? হ্যাঁ হ্যাঁ, সে আর বলতে, তখন তো আমি আছি। ব্যোমকেশ আমাকে আড়ালে ডেকে বুঝিয়ে দিল, সব জিনিস ভালো করে লক্ষ্য করো, আর চিঠিপত্র কি আসে তা খোঁজ নিও। এই বলে সে প্রস্থান করল। ব্যোমকেশকে অনেক জটিল রহস্যের মর্মোদ্ঘাটন করতে দেখেছি, তাতে সাহায্যও করেছি। তার অনুসন্ধান পদ্ধতিও এতদিন একসঙ্গে থেকে অনেকটা আয়ত্ত হয়েছে। তাই মনে মনে ভাবলাম, এই সামান্য ব্যাপারের কিনারা করতে পারবো না। বিশেষ করে আমার প্রতি মোহনের বিশ্বাসের অভাব দেখে ভিতরে ভিতরে একটা জিদও চেপে গেছিল। যেমন করে পারি এ ব্যাপারের নিষ্পত্তি আমাকেই করতে হবে। মনে মনে এরকম সংকল্প এঁটে মোহনের সঙ্গে লেক থেকে বের হলাম। বাসে চড়ে যখন নির্দিষ্ট স্থানের নিকট উপস্থিত হলাম তখন সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে। রাস্তার গ্যাস আলো জ্বলে উঠেছে। মোহন পথ দেখিয়ে দেখিয়ে আমাকে নিয়ে চলল। সার্কুলার রোড থেকে একটা গলি ধরে কিছু দূর এগোনোর পর সম্মুখে একটা লোহার রেলিংযুক্ত বড় বাড়ি দেখিয়ে মোহন বলল, এই বাড়ি। দেখলাম সেকেলে পুরনো ধরনের বাড়ি। সামনে লোহার ফটকে টুল পেতে দারোয়ান বসে আছে। মোহনকে দেখে সেলাম করে পথ ছেড়ে দিল, কিন্তু আমার প্রতি সন্দিগ্ধ দৃষ্টিপাত করে বলল, বাবুজি আপকো ভিতর জানা। মোহন হেসে বলল, ভয় নেই দারোয়ান, উনি আমার বন্ধু। বহুত খুব বলে দারোয়ান সরে দাঁড়ালো। আমরা বাড়ির সম্মুখে প্রাঙ্গণে প্রবেশ করলাম। প্রাঙ্গণ পার হতে না হতেই বারান্দায় যখন উঠলাম, ভিতর থেকে একটি 20-22 বছরের যুবক বের হয়ে আসলো। কে ডাক্তারবাবু, আসুন। আমার দিকে সপ্রশ্ন দৃষ্টিতে চেয়ে বললেন, ইনি? মোহন তাকে একটু তফাতে নিয়ে গিয়ে নিম্নকণ্ঠে কি বলিল। যুবকও উত্তর দিল, বেশ তো বেশ তো, উনি আসুন না। মোহন তখন পরিচয় করিয়ে দিল। গৃহস্বামীর জ্যেষ্ঠ পুত্র, নাম অরুণ। তার পিছনে পিছনে আমরা বাড়ির ভিতর প্রবেশ করলাম। দুটো ঘর অতিক্রম করে তৃতীয় ঘরের বন্ধ দরজায় করাঘাত করতেই ভিতর থেকে একটা কলহ তীক্ষ্ণ ভাঙা কণ্ঠস্বর শোনা গেল। কে কে তুমি? এখন আমায় বিরক্ত করো না, আমি লিখছি। বাবা, ডাক্তারবাবু এসেছেন। অভয়, দৌড় খোল। একটি 18-19 বছরের যুবক, বোধহয় গৃহস্বামীর দ্বিতীয় পুত্র, দরজা খুলে দিল। আমরা সকলে ঘরে প্রবেশ করলাম। অরুণ চুপি চুপি অভয়কে জিজ্ঞাসা করল। খেয়েছেন? অভয় ম্লানভাবে ঘাড় নাড়ল। ঘরে ঢুকেই প্রথমে দৃষ্টি পড়ল ঘরের মাঝখানে খাটের উপর বিছানা পাতা রয়েছে এবং সেই বিছানায় বালিশে ঠেস দিয়ে বসে ডান হাতে কলম ধরে অতি শীর্ণকায় নন্দদুলাল বাবু ক্রুদ্ধ চোখে আমাদের দিকে চেয়ে আছেন। মাথার উপর উজ্জ্বল বৈদ্যুতিক আলো জ্বলছে আর একটা টেবিল ল্যাম্প খাটের ধারে উঁচু টিপাইয়ের উপর রাখা আছে।
তাই লোকটির সমস্ত অবয়ব ভালো করে দেখতে পাইলাম। তার বয়স বোধ করি 50-এর নিচেই, কিন্তু মাথার চুল সমস্ত পেকে একটা শ্রীহীন পাশুটে বর্ণ ধারণ করেছে। হাড় চওড়া, ধারালো মুখে মাংসের লেশ মাত্র নেই। হনুর অস্থিরুটো যেন চর্ম ভেদ করে বের হবার উপক্রম করছে। পাতলা দ্বিধা ভগ্ন নাকটা মুখের উপর গৃদ্ধের মতো ঝুলিয়া পড়ছে। চোখ দুটো কোনো অস্বাভাবিক উত্তেজনার ফলে অত্যন্ত উজ্জ্বল হয়ে উঠেছে, কিন্তু উত্তেজনার অবসানে আবার যে তারা মৎস্যচক্ষুর মতো ভাবলেশীন হয়ে পড়বে তার আভাসও সে চোখে লুকিয়ে আছে। নিম্নের ঠোঁট শিথিল হয়ে ঝুলে পড়েছে। সব মিলে মুখের উপর একটা কদাকার ক্ষুদিত অসন্তোষ যেন রেখায় রেখায় চিহ্নিত হয়ে আছে। কিছুক্ষণ এই প্রেতাকৃতি লোকটির দিকে বিস্মিতভাবে চেয়ে থেকে দেখলাম তার বাঁ হাতটা থেকে থেকে অকারণে নড়ে উঠছে, যেন সেটা স্বাধীনভাবে দেহ থেকে সম্পূর্ণ বিযুক্ত হয়ে নৃত্য শুরু করেছে। মৃত ব্যাঙের দেহ তড়িৎ সংস্পর্শে চমকে উঠতে যারা দেখেছেন তারাই স্নায়ু নৃত্য কিছুটা আন্দাজ করতে পারবেন। নন্দদুলাল বাবুও বিষ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। সেই ভাঙা অথচ তীব্র স্বরে বলে উঠলেন, ডাক্তার, এ আবার কাকে নিয়ে এসছো এখানে? কি চাই লোকটা? যেতে বলো, যেতে বলো। মোহন চোখের একটা ইশারা করে আমাকে জানালো যে আমি যেন গৃহস্বামীর এরূপ সম্ভাষণে কিছু মনে না করি। তারপর শয্যার উপর থেকে বিক্ষিপ্ত কাগজগুলো সরিয়ে শয্যা পার্শ্বে রেখে রোগীর নাড়ি হাতে নিয়ে স্থির হয়ে দেখতে লাগলো। নন্দদুলাল বাবু মুখে একটা বিকৃত হাসি নিয়ে একবার আমার দিকে একবার ডাক্তারের দিকে তাকাতে লাগলেন। বাঁ হাতটা তেমনই নৃত্য করতে লাগলো। শেষে হাত ছেড়ে দিয়ে মোহন বলল, ইনি হলেন গৃহস্বামীর জ্যেষ্ঠ পুত্র, নাম অরুণ। খাবার খেয়েছেন? বেশ করেছি, খেয়েছি। কার বাবার কি? এতে নিজেরই কেবল ক্ষতি করছেন, আর কারুর নয়। কিন্তু সে তো আপনি বুঝবেন না, বোঝবার ক্ষমতাও নেই আপনার। ওই বিষ খেয়ে খেয়ে মস্তিষ্কের দফা রফা করে ফেলেছেন। তাই নাকি? আর মস্তিষ্কে দফা রফা করে ফেলেছি? কিন্তু তোমার ঘটে তো বুদ্ধি আছে অনেক, তবে ধরতে পারছো না কেন? বলি, চারদিকে তো সেপাই বসিয়ে দিয়েছো, কই ধরতে পারলে না? বলে হি হি করে একটা অশ্রাব্য হাসি হাসলেন। মোহন বিরক্তভাবে উঠে দাঁড়িয়ে বলল, শুনুন, আপনার সাথে কথা বলাটাই না একটা ঝকমারি। যা করছিলেন করুন। ডাক্তার, আমাকে ধরতে পারলে না, দিনটা দিনা পাক্কানো না। সঙ্গে সঙ্গে দুই হাতের বুড়ো আঙুল তুলে নাড়তে লাগলেন। নিজের পুত্রদের সম্মুখে এই কদর্য অসভ্যতা আমার অসহ্য বোধ হতে লাগলো। মোহনেরও বোধ করি ধৈর্যের বাঁধন ছিঁড়বার উপক্রম করছিল। সে আমাকে বলল, না অজিত, কি দেখবে দেখে শুনে নাও, আর পারা যায় না। হঠাৎ বুড়ো আঙুলের আস্ফালন থামিয়ে নন্দদুলালবাবু দুই সর্পচক্ষু দিয়ে আমার দিকে ফিরে কটু কণ্ঠে বললেন, কে তুমি? আমার বাড়িতে কোন মতলবে ঢুকেছো? আমি কোনো জবাব দিলাম না। তখন তিনি বলে উঠলেন, চালাকি করার আর জায়গা পাওনি? সব ফন্দি ফিকির এখানে চলবে না, বুঝেছো? এই বেলা চটপট সরে বলো, নইলে পুলিশ ডাকবো। যত সব নচ্ছা ছিচকে চড়ের দাল। বলে মোহনকে নিজের দৃষ্টির মধ্যে দিয়ে সাপের মতন চাপড়ে ধরলেন। সে আমাকে কি উদ্দেশ্যে এনেছে ঠিক না বুঝলেও আমার উপর তার ঘোর সন্দেহ জন্মেছিল। অরুণ লজ্জিতভাবে আমার কানে কানে বলল, আগে ওর কথায় কান দেবেন না, ওটা খেলে ওর আর জ্ঞান বুদ্ধি থাকে না। মনে মনে ভাবলাম, কি ভয়ঙ্কর এই বিষ, যা মানুষের সমস্ত গোপন দুষ্ট প্রবৃত্তিকে এমন উগ্র প্রকট করে তোলে। যে ব্যক্তি জেনে শুনে এটি খায় তার নৈতিক অধোগতির মাত্রাই বা কে ঠিক করবে? ব্যোমকেশ বলেছিল সব দিক ভালো করে লক্ষ্য করতে, তাই
যতদূর সম্ভব তাড়াতাড়ি ঘরের চারদিক ঘুরে ফিরিয়ে দেখতে লাগলাম। ঘরটা বেশ বড়, আসবাবপত্রও বেশি নেই। একটা খাট, গোটা 2-3 চেয়ার, একটা আলমারি ও একটা তেপায়ের টেবিল। এই টেবিলের উপর ল্যাম্পটা রাখা আছে এবং তারই পাশে কয়েক দিস্তা অলিখিত কাগজ এবং অন্যান্য লেখার সরঞ্জাম রয়েছে। লিখিত কাগজপত্রগুলো অবিন্যস্তভাবে চারিদিকে ছড়ানো। আমি একটা কাগজ তুলে নিতেই কয়েক ছত্র পড়েই শিহরে রাখিয়া দিলাম। মোহন যা বলিয়েছিল তা সত্য। এ লেখা পড়িলে ফরাসি বস্তুতান্ত্রিক এমিল জোলারও বোধ করি গা ঘিন ঘিন করত। শুধু তাই নয়, লেখার বিশেষ রসালো স্থলগুলিতে লাল কালির দাগ দিয়ে লেখক মহাশয় সেই দিকে দৃষ্টি আকর্ষণের ব্যবস্থা করে দিয়েছেন। বস্তুত এতখানি নোংরা জঘন্য মনের পরিচয় আর কোথাও পেয়েছি বলে স্মরণ হলো না। নন্দদুলাল বাবুর দিকে একটা ঘৃণাপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে দেখলাম। তিনি আবার লেখায় মন দিয়েছেন। পার্কারের কলম দ্রুত বেগে কাগজের উপর চলছে। পাশের টেবিলে দোয়াতদানি তার একটা মেটে লাল রঙের পার্কারের ফাউন্টেন পেন রাখা আছে। লেখা শেষ হলেই বোধ করি দাগ দেওয়া আরম্ভ হবে। হলেও তাই। পাতাটা শেষ হতেই নন্দদুলাল বাবু কালো কলম রেখে লাল কলমটা তুলে ধরলেন। আঁচড় কেটে দেখলেন কালি ফুরিয়ে গেছে। তখন টেবিলের উপর থেকে লাল কালির চ্যাপটা শিশি নিয়ে তাতে কালি ভরলেন। তারপর গম্ভীরভাবে নিজের লেখার মণিমুক্তগুলি চিহ্নিত করতে লাগলেন। আমি মুখ ফিরিয়ে নিয়ে ঘরের অন্যান্য জিনিস দেখতে লাগলাম। আলমারিটাতে কিছু ছিল না, শুধু কতগুলো অর্ধেক ঔষধের শিশি পড়েছিল। মোহন বলল সেগুলো তারই প্রদত্ত ঔষধ। ঘরে 2টি জানলা, 2টি দরজা। একটি দরজা দিয়ে আমরা প্রবেশ করেছিলাম। অন্যটি সম্বন্ধে জিজ্ঞেস করে জানলাম ওদিকে স্নানের ঘর আছে। সে ঘরটাও দেখলাম। বিশেষ কিছু নেই, কয়েকটা কাঁচা কাপড়, তোয়ালে, তেল, সাবান, মাজন ইত্যাদি রয়েছে। জানলা দুটো সম্বন্ধে অনুসন্ধান করে জানা গেল বাইরের সঙ্গে ওদের কোনো যোগ নেই। তাছাড়া অধিকাংশ সময়ই জানলাগুলি বন্ধ থাকে। ব্যোমকেশ থাকলে কিভাবে অনুসন্ধান করতো তা কল্পনা করবার চেষ্টা করলাম, কিন্তু কিছুই ভেবে পেলাম না। দেয়ালে টোকা মেরে দেখবো কিনা ভাবছি, হয়তো কোথাও গুপ্ত দরজা আছে। এমন সময় চোখে পড়ল দেয়ালে একটা তাকের উপর একটি চাঁদির আতরদানি রয়েছে। সাগ্রহে সেটাকে পরীক্ষা করলাম। তার মধ্যে খানিকটা তুলো ও খোপে খোপে আতর রয়েছে। চুপি চুপি অরুণকে জিজ্ঞাসা করলাম, উনি আতর মাখেন নাকি? সে অনিশ্চিত ভাবে মাথা নেড়ে বলল, কি জানি, বোধ হয় না, মাখলে গন্ধ পাওয়া যেত। এটা কতদিন এ ঘরে আছে? তা বরাবরই আছে, বাবাই ওটা আনিয়ে ঘরে রেখেছিলেন। ঘাড় ফিরিয়ে দেখলাম লেখা বন্ধ করে নন্দদুলাল বাবু এই দিকেই তাকিয়ে আছেন। মন উত্তেজিত হয়ে উঠল। খানিকটা তুলো আতরে ভিজিয়ে পকেটে পুরে নিলাম। তারপর ঘরের চারদিকে একবার শেষ দৃষ্টিপাত করে বের হয়ে আসলাম। নন্দদুলাল বাবুর দৃষ্টি আমাকে অনুসরণ করল। দেখলাম তার মুখে সেই শ্লেষপূর্ণ কদর্য হাসিটা লেগে আছে। বাইরে এসে আমরা বারান্দায় বসলাম। আমি বললাম, এখন আপনাদের কয়েকটা প্রশ্ন করতে চাই, কোনো কথা গোপন না করে উত্তর দেবেন। অরুণ বলল, বেশ, জিজ্ঞাসা করুন। আপনারা ওকে সর্বদা নজরবন্দিতে রেখেছেন। কে কে পাহারা দেয়? আমি, অভয় আর মা পালা করে ওর কাছে থাকি। চাকর বাকর বা অন্য কাউকে কাট ছেড়ে দিই না। ওকে কখনো ওই জিনিসটি খেতে দেখেছেন? না, মুখে দিতে দেখিনি, তবে খেয়েছেন তা জানতে পেরেছি। জিনিসটির চেহারা কিরকম কখনো দেখেছেন? যখন প্রকাশ্যে খেতেন তখন দেখেছিলাম। জলের মতন জিনিস, হোমিওপ্যাথিক শিশিতে থাকতো, আর ওই কয়েক ফোঁটা শরবত বা অন্য কিছুর সাথে মিশিয়ে খেতেন। সেই রকম শিশি ঘরে কোথাও নেই, ঠিক জানেন? ঠিক জানি, আমরা তন্ন তন্ন করে খুঁজেছি। তাহলে নিশ্চয়ই বাইরে থেকে আসে। কে আনে? জানি না। আপনারা 3 জন ছাড়া আর কেউ ও ঘরে ঢোকে না? ভালো করে ভেবে দেখুন। না, কেউ না, এক ডাক্তারবাবু ছাড়া। আমার জেরা ফুরিয়ে গেল। আর কি জিজ্ঞাসা করব? গালে হাত দিয়ে ভাবতে ভাবতে ব্যোমকেশের উপদেশ স্মরণ হলো। আবার আরম্ভ করলাম, ওর কাছে কোনো চিঠিপত্র আসে? না।
কোনো পার্সেল বা ওই জাতীয় কিছু? হ্যাঁ, হপ্তায় একখানা করে রেজিস্ট্রি চিঠি আসে। কোত্থেকে আসে? কে পাঠায়? লজ্জায় ঘাড় নিচু করে অরুণ ধীরে ধীরে বলল, কলকাতা থেকেই আসে। রেবিকা লাইট নামে একজন স্ত্রীলোক পাঠায়। বুঝেছি। চিঠিতে কি থাকে আপনারা দেখেছেন কি? দেখেছি। কি থাকে? সাদা কাগজ। সাদা কাগজ? হ্যাঁ, খালি কতগুলো সাদা কাগজ খামের মধ্যে পড়ে থাকে, আর কিচ্ছু না। আর কিচ্ছু না? না। কিছুক্ষণ নির্বাক হয়ে তাকিয়ে রইলাম। শেষে বললাম, ঠিক জানেন, খামের ভিতর আর কিছু থাকে না? অরুণ একটু হেসে বলল, ঠিক জানি। বাবা নিজে পিয়নের সামনে রসিদ দস্তখত করে চিঠি নেয় বটে, কিন্তু আগে আমি চিঠি খুলি। তাতে সাদা কাগজ ছাড়া কিছুই থাকে না। প্রত্যেকবার আপনিই চিঠি খোলেন? চিঠিটি কোথায় খোলেন? বাবার ঘরে। সেখানেই পিয়ন চিঠি দিয়ে যায় কিনা। কিন্তু একেবারে আশ্চর্যের ব্যাপার, সাদা কাগজ রেজিস্ট্রি করে পাঠাবার মানেটা কি? জানি না। আরো কিছুক্ষণ বোকার মতো বসে থেকে শেষে একটা নিঃশ্বাস ফেলে উঠে পড়লাম। রেজিস্ট্রি চিঠির কথা শুনে মনে আশা হয়েছিল যে ফন্দিটা বুঝি ধরে ফেলেছে, কিন্তু না, ওদিকে দরজায় একেবারে তালা লাগানো। বুঝলাম আপাত দৃষ্টিতে ব্যাপারটা সামান্য ঠেকলেও আমার বুদ্ধিতে কুলাবে না। তুলা শুনিতে নরম, কিন্তু ধ্বনিতে লবে যান। ওই বিষ জর্জরিত দেহ অকালপঙ্গু বুড়ো লম্পটটাকে এঁটে ওঠা আমার কম্য নয়। এখানে ব্যোমকেশের সেই শানিত ঝকঝকে মস্তিষ্কটি দরকার। মলিন মুখে ব্যোমকেশকে সকল কথা জানাবো বলে বের হচ্ছি, একটা কথা স্মরণ হলো। জিজ্ঞাসা করলাম, নন্দদুলাল বাবু কাউকে চিঠিপত্র লেখেন? অরুণ বলল, না, তবে মাসে মাসে মানি অর্ডার করে টাকা পাঠান। কাকে পাঠান? লজ্জা মুখে অরুণ বলল, ওই ইহুদি স্ত্রীলোকটাকে। মোহন ব্যাখ্যা করে বলল, ওই স্ত্রীলোকটা আগে নন্দলাল বাবুর। বুঝেছি। কত টাকা পাঠান? 100 টাকা, কিন্তু কেন পাঠান তা বলতে পারি না। মনে মনে ভাবলাম পেনশন, কিন্তু মুখে সে কথা না বলে একাই বের হয়ে পড়লাম। মোহন রয়ে গেল। বাড়ি পৌঁছতে রাত্রি 8টা বাজল। ব্যোমকেশ লাইব্রেরি ঘরে ছিল। দরজায় ধাক্কা দিতেই কবাট খুলে বলল, কি খবর? সমস্যা ভঞ্জন হলো? না। আমি ঘরে ঢুকেই একটা চেয়ারে বসে পড়লাম। এর আগে ব্যোমকেশ একটা মোটা লেন্স নিয়ে একখণ্ড কাগজ পরীক্ষা করছিল, এখন আবার যন্ত্রটা তুলে নিল। তারপর আমার দিকে একটা তীক্ষ্ণ দৃষ্টি এনে বলল, ব্যাপার কি? এত শৌখিন হয়ে উঠলে কবে? আতর মেখেছ যে? না না, মাখিনি, নিয়ে এসেছি। তাকে আদ্যপান্ত সমস্ত বিবরণ বর্ণনা করে শোনালাম। সেও বোধ হলো মন দিয়ে শুনল। উপসংহারে আমি বললাম, আমার দ্বারা তো হলো না ভাই, এখন দেখো তুমি যদি কিছু পারো। তবে আমার মনে হয় এই আতরটা অ্যানালাইজ করলে কিছু পাওয়া যেতে পারে। কি পাওয়া যাবে? মাকড়সার রস? ব্যোমকেশ আমার হাত থেকে তুলোটা নিয়ে তার গন্ধ শুকতে শুকতে বলল, আহ, চমৎকার গন্ধ, খাঁটি অম্বুরি আতর। হ্যাঁ, কি বলছিলে? কি পাওয়া যেতে পারে? আমি একটু ইতস্তত করে বললাম, হয়তো নন্দদুলাল বাবু আতর মাখবার ছল করে। ব্যোমকেশ হেসে উঠল। 1 মাইল দূর থেকে যার গন্ধ পাওয়া যায় সে জিনিস কেউ লুকিয়ে ব্যবহার করতে পারে? নন্দলাল বাবু যে আতর মাখেন তার কোনো প্রমাণ পেয়েছো? তা পাইনি বটে, কিন্তু না হে না, ওইদিকে না, অন্যদিকে সন্ধান করো। কি করে জিনিসটা ঘরের মধ্যে আসে, কি করে নন্দদুলাল বাবু সকলের চোখের সামনে সেটা মুখে দেন, এই সব কথা ভেবে দেখো। রেজিস্ট্রি করে সাদা কাগজ আসে কেন? ওই স্ত্রীলোকটাকেই বা টাকা কেন পাঠানো হয়, সেসব ভেবে দেখেছো? আমি হতাশভাবে বললাম, অনেক ভেবেছি, কিন্তু আমার দ্বারা হলো না। আরো ভাবো অজিত, আরো ভাবো। কষ্ট না করলে কি কেষ্ট পাওয়া যায়? একাগ্র চিত্তে ভাবো, গভীরভাবে ভাবো,
একেবারে নাচোর বান্দা হয়ে যাও, সেইভাবে ভাবো। বলে সে লেন্সটা তুলে নিল। আমি জিজ্ঞাসা করলাম, আর তুমি? আমিও ভাবছি, কিন্তু একাগ্র চিত্রে ভাবা বোধহয় হয়ে উঠবে না, আমার জালিয়াত। বলে সে টেবিলের উপর ঝুঁকে পড়ল। আমি ঘর থেকে উঠে এসে আমাদের বসবার ঘরে আরাম কেদারাটায় লম্বা হয়ে শুয়ে আবার ভাবতে আরম্ভ করলাম। সত্যিই তো, কি এমন কঠিন কাজ যে আমি পারবো না? নিশ্চয় পারবো। প্রথমত, রেজিস্ট্রি করে সাদা কাগজ আসবার সার্থকতাটা কি? অদৃশ্য কালি দিয়ে তাতে কিছু লেখা থাকে? যদি তাই থাকে, তাতে নন্দদুলাল বাবুর কি সুবিধা হয়? জিনিসটা তো তার কাছে পৌঁছতে পারে না। আচ্ছা, ধরে নেওয়া যাক জিনিসটা কোনো ক্রমে বার থেকে ঘরের ভিতর এসে পৌঁছলো, কিন্তু সেটা নন্দদুলাল বাবু রাখেন কোথায়? হোমিওপ্যাথিক ঔষধের শিশি লুকিয়ে রাখা সহজ কথা নয়। সারাক্ষণ সতর্ক চোখ তাকে ঘিরে রয়েছে, তার উপর প্রত্যেক দিন খানা তল্লাশি চলছে। তবে ভাবতে ভাবতে মাথা গরম হয়ে উঠল, 5টা চুরুট পুড়ে ভস্মীভূত হয়ে গেল, কিন্তু একটা প্রশ্নেরও উত্তর পেলাম না। নিরাশ হয়ে প্রায় হাল ছেড়ে দিয়েছি। এমন সময় একটা অপূর্ব আইডিয়া মাথায় ধরে গেল। ধর্মর করে আরাম কেদারায় উঠে বসলাম। এও কি সম্ভব, কিংবা সম্ভব নয় বা কেন? শুনতে একটু অস্বাভাবিক ঠেকলেও এছাড়া আর কি হতে পারে? ব্যোমকেশ বলেছে, কোনো বিষয়ের যুক্তিসম্মত প্রমাণ যদি থাকে, অথচ তা আপাত দৃষ্টিতে অসম্ভব বলে মনে হয়, তবু সেটা সত্য বলে ধরতে হবে। এক্ষেত্রেও এটাই তো একমাত্র সমস্যার সমাধান। ব্যোমকেশকে বলবো বলে মনে করে উঠে যাচ্ছি, ব্যোমকেশ নিজেই এসে প্রবেশ করলো। আমার মুখের দিকে চেয়ে বলল, কি ভেবে বার করলে নাকি? হ্যাঁ, বোধহয় করতে পেরেছি। বেশ বেশ, কি বার করলে একবার শুনি। বলতে গিয়ে একটু দ্বিধা হতে লাগলো, তবু জোর করে সংকোচ সরিয়ে রেখে বললাম, দেখো, নন্দদুলাল বাবুর ঘরের দেওয়ালে কতগুলো মাকড়সা দেখেছি। এখন মনে পড়ল, আমার বিশ্বাস তিনি সেইগুলোকে ধরে ধরে খান। অজিত, তুমি একেবারে একটি জিনিয়াস, তোমার কোনো জোড়া নেই। দেওয়ালে মাকড়সা ধরে ধরে খেলে নেশা হবে না ভাই, গাময় গরলের ঘা ফুটে বেরোবে, বুঝলে? আমি রেগে গিয়ে বললাম, ঠিক আছে, তাহলে তুমিই বলো। ব্যোমকেশ চেয়ারে বসে টেবিলের উপর পা তুলে দিল। অলসভাবে একটা চুরুট ধরাতে ধরাতে বলল, সাদা কাগজ কেন ডাকে আসে সেটা বুঝেছো? না। সে ইহুদি মহিলাটাকে কেন টাকা পাঠানো হয় বুঝতে পেরেছো? না। নন্দদুলাল বাবু দিবারাত্র কেন অশ্লীল গল্প লেখে তাও বুঝতে পারোনি? না। তুমি বুঝেছো? বোধহয় বুঝেছি, কিন্তু একটা ব্যাপারে না জানা পর্যন্ত ব্যাপারটা বলা ঠিক হবে না। কি বিষয়? আগে জানা দরকার নন্দদুলাল বাবুর জিভের রং কেমন। মনে হলো ব্যোমকেশ আমাকে নিয়ে পরিহাস করছে। রুষ্ট মুখে বললাম, ঠাট্টা হচ্ছে বুঝি? ঠাট্টা? ব্যোমকেশ চোখ খুলে আমার মুখের ভাব দেখে বলল, রাগ করলে? সত্যি বলছি, ঠাট্টা নয়। নন্দদুলাল বাবুর জিভের রঙের উপরই সব নির্ভর করছে। তার জিভের রং যদি লাল হয় তাহলে বুঝবো আমার অনুমান সঠিক, আর যদি না হয়, তুমি বোধহয় লক্ষ্য করোনি। না, জীব লক্ষ্য করার কথা আমার কখনো মনে হয়নি। ব্যোমকেশ আবার হেসে বলল, অথচ ওইটাই আগে মনে হওয়া উচিত ছিল। যা হোক, এক কাজ করো, ফোন করে নন্দদুলাল বাবুর ছেলের কাছ থেকে তার খবর নাও। রসিকতা করছি বলে মনে করবে না তো? ব্যোমকেশ হাত নেড়ে কাব্যের ভাষায় বলল, ভয় নাই তোর, ভয় নাই ওরে, ভয় নাই তোর, কিছুই নয় তোর ভাবনা। পাশের ঘরে গিয়ে নম্বর খুঁজে ফোন করলাম। মোহন তখনও সেখানে ছিল। সেই উত্তর দিল, ও, কথাটা
অস্বাভাবিক বলে মনে হয়নি তাই বলিনি, কিন্তু নন্দলাল বাবুর জিভের রং টকটকে লাল। একটু অস্বাভাবিক বলে মনে হয়, কারণ উনি কিন্তু বেশি পান খান না। কেন বলো দেখি? ব্যোমকেশকে ডাকলাম। ব্যোমকেশ, একটু শোনো এদিকে। ব্যোমকেশ এসে বলল, লাল তো, তবে আর কি হয়ে গেছে দেখি। আমার হাত থেকে ফোন নিয়ে ব্যোমকেশ মোহনকে বলল, ডাক্তারবাবু, ভালোই হলো, আপনার ধাঁধার উত্তর পাওয়া গেছে। হ্যাঁ, অজিতই ভেবে বার করেছে, আমি একটু সাহায্য করেছি মাত্র। জালিয়াত নিয়ে আমি ব্যস্ত ছিলুম। হ্যাঁ, জালিয়াতকে ধরেছি। বিশেষ কিছু করতে হবে না, কেবল নন্দদুলাল বাবুর ঘর থেকে লাল কালির দোয়াত আর লাল রঙের ফাউন্টেন পেনটা সরিয়ে দেবেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। কাল একবার আসবেন, তখন সব কথা বলবো। আচ্ছা, নমস্কার। অজিতকে আপনাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাবো। বলছিলুম কি না, ওর যে বুদ্ধি আজকাল ভীষণ ধারালো হয়ে উঠেছে। আচ্ছা, রাখি। হাসতে হাসতে ব্যোমকেশ ফোন রেখে দিল। বসবার করে ফিরে এসে লজ্জিত মুখে বললাম, কিছু কিছু বুঝতে পারছি, কিন্তু তুমি সব কথা পরিষ্কার করে বলো, কেমন করে বুঝলে? ঘড়ির দিকে একবার দেখে ব্যোমকেশ বলল, খাবার সময় হলো, এখনই পুটিরাম ডাকতে আসবে। আচ্ছা, চটপট বলে নিচ্ছি, শোনো। প্রথম থেকেই তুমি ভুল পথে যাচ্ছিলে। দেখতে হবে জিনিসটা ঘরের মধ্যে প্রবেশ করে কি করে। তার তো আর নিজের হাত পা নেই, সুতরাং কেউ তাকে নিশ্চয়ই নিয়ে আসে। কিন্তু সে কে? ঘরের মধ্যে 5 জন লোক ঢুকতে পায়, ডাক্তার, তার 2 ছেলে, স্ত্রী ও আর একজন। প্রথম 4 জন বিষ খাওয়াবে না, এটা নিশ্চিত। অতএব এ পঞ্চম ব্যক্তির কাজ। পঞ্চম ব্যক্তিটিকে? পঞ্চম ব্যক্তি হচ্ছে পিয়ন। সে সপ্তাহে একবার সই করবার জন্য নন্দদুলাল বাবুর ঘরে ঢোকে, সুতরাং তার মারফতেই জিনিসটা ঘরে প্রবেশ করে। কিন্তু খামের মধ্যে তো সাদা কাগজ ছাড়া আর কিছু থাকে না। ওইখানেই তো ফাঁকি। সবাই মনে করে খামের মধ্যে জিনিস আছে, তাই পিয়নকে কেউ লক্ষ্য করে না। লোকটা হুঁশিয়ার, সে অনায়াসে লাল কালির দোয়াত বদলে দিয়ে চলে যায়। রেজিস্ট্রি করে সাদা কাগজ পাঠাবার উদ্দেশ্য হচ্ছে কোনো ক্রমে পিয়নকে নন্দদুলাল বাবুর ঘরে ঢোকাবার অবকাশ করে দেওয়া। তারপর? তুমি আর একটা ভুল করেছিলে। হিউদির স্ত্রীলোকটাকে টাকা পাঠানো হয় পেনশন স্বরূপ নয়। ও প্রথা কোথাও প্রচলিত নেই। টাকা ওষুধের দাম। ওই মাগি পিয়নের হাত ধরে ওষুধ সরবরাহ করে। তাহলে দেখো, ওষুধ নন্দদুলাল বাবুর হাতে এসে পৌঁছালো, কেউ জানতেও পারল না। কিন্তু অষ্টপ্রহর ঘরে লোক থাকে, তিনি খাবেন কি করে? নন্দদুলাল বাবু গল্প লিখতে আরম্ভ করলেন। সর্বদাই হাতের কাছে লেখা সরঞ্জাম রয়েছে, তাই উঠে গিয়ে খাবারও কোনো দরকার নেই। খাটের উপর বসে কার্যসিদ্ধি করা যায়। তিনি কালো কলম দিয়ে গল্প লিখছেন, লাল কলম দিয়ে তাতে দাগ দিচ্ছেন এবং ফাঁক পেলে নিপটি একবার করে চুষে নিচ্ছেন। কালি ফুরিয়ে গেলে আবার ফাউন্টেন পেন ভরে নিচ্ছেন। জিভের রং লাল কেন এখন বুঝতে পারছো তো অজিত? কিন্তু লালই যে হবে সেটি বুঝলে কি করে? কালোও তো হতে পারত। হায় হায়, এটা বুঝলে না? কালো কালি যে বেশি খরচ হয়। নন্দদুলাল বাবু ওই অমূল্য নিধি কি বেশি খরচ করতে দিতে পারেন? তাই লাল কালির ব্যবস্থা। ও, বুঝেছি। এত সহজ? সহজ তো বটেই, কিন্তু যে লোকের মাথা থেকে এই সহজ বুদ্ধি বেরিয়েছে তার মাথাটা কিন্তু অবহেলা করার বস্তু নয়। এত সহজে বলেই তোমরা ধরতে পারছিলে না। তুমি ধরলে কি করে? খুব সহজে। এই ব্যাপারে 2টো জিনিস সম্পূর্ণ নিরর্থক বলে মনে হয়। 1, রেজিস্ট্রি করে সাদা কাগজ আসা। 2, নন্দদুলাল বাবুর গল্প লেখা। এই 2টো সত্যিকারের কারণ খুঁজতে গিয়ে আসল কথাটি বেরিয়ে পড়ল। পাশের ঘরে ঝনঝন খুলে টেলিফোনের ঘন্টি বেজে উঠল। আমরা দুজনেই তাড়াতাড়ি উঠে গেলাম। ব্যোমকেশ ফোন ধরে জিজ্ঞাসা করলো, কে আপনি?
ও ডাক্তারবাবু, তা কি খবর? হ্যাঁ, নন্দদুলালবাবু চেঁচামেচি করছেন, হাত পা ছুটছেন। তা হোক, তা হোক, তাতে কোনো বিশেষ ক্ষতি হবে না। হ্যাঁ, কি বললেন? অজিতকে গালাগাল দিচ্ছেন সকার বকার তুলে? ভারী অন্যায়, ভারী অন্যায়। কিন্তু যখন তার মুখ বন্ধ করা যাচ্ছে না, তখন আর উপায় কি? অজিত ওসব গ্রাহ্য করে না। অবিমিশ্র প্রশংসা যে পৃথিবীতে পাওয়া যায় না, তা সে জানে। মধু ও হুল, কমলে কণ্টক, এই তো জগতের নিয়ম। আচ্ছা, নমস্কার। শুনছিলেন ব্যোমকেশ কাহিনী মাকড়সার রস, রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। গল্প পাঠে এবং অজিতের চরিত্রে আমি অয়ন, ব্যোমকেশের চরিত্রে অঙ্কিত, মোহনবাবুর চরিত্রে শুভজিৎ, নন্দদুলাল মিত্রের চরিত্রে ঋতব্রত, অরুণের চরিত্রে দীপঙ্কর। শব্দগ্রহণ, সঙ্গীত সংযোজন এবং এডিটিংয়ে অয়ন। পোস্টার ডিজাইনে অঙ্কিতা পোদ্দার, নির্দেশনায় টিম কিশলয়। নিজেদের গল্প পাঠান ডেসক্রিপশনে দেওয়া আমাদের মেল আইডিতে। আমাদের সাথে জুড়ে থাকুন ফেসবুক এবং ইনস্টাগ্রামেও, লিঙ্ক ডেসক্রিপশনে। ধন্যবাদ, সাথে থাকবেন। আরও অনেক রহস্য, ভৌতিক, কৌতুক, অলৌকিক গল্প আপনাদের আমরা শোনাবার জন্য প্রস্তুত। দেখা হবে আগামী গল্পে। আজকের মতো বিদায়।